হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাশিরাম দাসের মহাভারত অনুবাদে বাঙালিয়ানার বিশদ যে পরিচয় রয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু আজকে তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক এই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যে ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফির জায়গাটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি আমি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কিন্তু এখন কোর্স ফি রাখা হয়েছে 1,299, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699। এই তোমাদের কোর্স ফি। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, একেবারে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। দেখো, প্রথমেই কি বলছে, কবি ও ভারত পাঁচালীর সূচনা। যেখানে আমরা দেখব কবি কাশিরাম দাস, যেখান থেকে ভারত পাঁচালীর সূচনা হচ্ছে। কি বলছে, কাশিরাম দাসের মৌলিক প্রয়াস। 17 শতকের প্রথমার্ধে বর্ধমানের সিঙ্গি গ্রামের কবি কাশিরাম দাস মূল সংস্কৃত মহাভারতকে অবলম্বনে ভারত পাঁচালী রচনা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 17 শতকের প্রথম দিকে, ঠিক আছে, বর্ধমান সিঙ্গি গ্রামের কাছাকাছি, যেখানে কাশিরাম দাস কি করলো, সংস্কৃত যে রয়েছে মূল সংস্কৃত মহাভারত যে গ্রন্থ আমরা বলে থাকি সেটাকে অবলম্বন করে কি লিখলেন, ভারত পাঁচালী রচনা করলেন। এটি কেবল আক্ষরিক অনুবাদ ছিল না, বরং তৎকালীন মধ্যযুগীয় বঙ্গীয় সমাজ ও সংস্কৃতির ভাবধারায় জারিত এক অনন্য ভাবানুবাদ কিন্তু ছিল এই গ্রন্থ। যেখানে পাঁচালীর ছন্দে, এই যে একটুক্ষণ আগে বললাম ভারত পাঁচালী, এই গ্রন্থের মধ্যে আমরা দেখবো পাঁচালীর ছন্দে ও পয়া রচিত এই কাব্য অতি সহজে সাধারণ বাঙালি পাঠক ও শ্রোতার হৃদয়ে স্থান করে নেয়, ঠিক আছে। মানে পাঁচালীর ছন্দে কিন্তু এটা লেখা হয়েছিল, যা পাঠ করে বাঙালিরা কিন্তু খুব সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারতো, মানে যে পাঠকরা পাঠ করতো, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, বীর রসের স্থানে ভক্তি রসের প্রাধান্য। যেখানে ক্ষত্রিয় তেজের কোমলতার ক্ষেত্রে আমরা দেখব সংস্কৃত মহাভারতে কঠোর ক্ষত্রিয় বীরত্ব ও রাজনীতির যে কঠিন বেতনা ছিল, তা কাশিরাম দাস তাকে বাঙালির কোমল মানসিক উপযোগী ও শান্ত করুণ রসে রূপান্তরিত করেছে। মানে আমরা দেখতে পাচ্ছি ক্ষত্রিয়দের যে তেজ সেটাকে কি করে, কোমলতার দিকে কিন্তু নিয়ে আসে, ঠিক আছে। তারপরে বৈষ্ণব ভাবধারার প্রভাব, যেখানে এই রচনার ক্ষেত্রে আমরা দেখব পরবর্তী বাংলার বৈষ্ণব ভক্তি আন্দোলনের প্রভাবে শ্রীকৃষ্ণের ঈশ্বর রত্ন ও ভক্তির প্রতি তার করুণা প্রেম মহাভারতের মূল চালিকা শক্তিতে কিন্তু পরিণত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে চরিত্রায়নে গৃহস্থ বাঙালির ছাঁচ। যেখানে যে চরিত্রগুলি কিন্তু আর কি কবি লিখেছেন বা যে চরিত্রগুলি কিন্তু তিনি প্রেরণ করেছেন, সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো গৃহস্থ বাঙালি জীবনের যে ছাঁচ সেটার কিন্তু ছোঁয়া রয়েছে। যেখানে ভীষ্ম ও দ্রোণর ক্ষেত্রে আমরা দেখব কি বলছে, এই চরিত্র দুটির ক্ষেত্রে পৌরাণিক বীরত্বের চেয়ে তারা যেন বঙ্গীয় একান্নবর্তী যৌথ পরিবারের অভিজ্ঞ ও অভিভাবক তুল্য বয়োজ্যেষ্ঠ সদস্য, ঠিক আছে। এবং তার সঙ্গে আদর্শ দ্রৌপদীর ক্ষেত্রে আমরা দেখব সাম্রাজ্যের রাজমহিষী হলেও তিনি মধ্যযুগের গ্রাম বাংলার এক আদর্শ কুলবধূ, যেখানে শাশুড়ি ও স্বামীর সেবায় তিনি সমর্পিত হয়েছেন, ঠিক আছে। তারপরে আমরা দেখব ভ্রাতা ও পরিজন। যেখানে এই চরিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে সমস্ত ভ্রাতা আর পরিজনগুলো যে রেখেছে, তার সঙ্গে পাণ্ডব ভাইদের পারস্পরিক স্নেহ সম্পর্ক, বাঙালির পারিবারিক বন্ধন ও ভালোবাসার জীবন্ত উদাহরণ কিন্তু ফুটে উঠেছে। মানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, ভাইদের সম্পর্ক, ঠিক আছে, তারপরে রাজমহিষীদের সম্পর্ক, শ্বশুর শাশুড়ি স্বামীর সেবার সম্পর্ক, সবকিছু কিন্তু একটা গৃহস্থ জীবনের যে আর কি দিকটা সেটাকে কিন্তু ফুটে তোলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, এক সেকেন্ড, তারপরে কি বলছে দেখো, বাঙালি মানুষে প্রভাব ও জনপ্রিয়তা। যেখানে মহাভারতের কথা অমৃত সমান, এই লাইনটা যখন আমরা পড়বো, ঠিক আছে, এই লাইনটা পড়ে কিন্তু আমরা বুঝতে পারছি কাশিরাম দাসের বিখ্যাত বনিতা শতাব্দী ধরে বাঙালির ঘরে ঘরে আবৃত হতে আসতো। মানে সবাই যে এটা যে পাঠ করতো বা যারা শ্রবণ করতো, এই জায়গাটাই আমরা দেখবো মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা মূল সংস্কৃতি পাঠের যে জটিল দার্শনিক আলোচনা, যেমন দীর্ঘ গীতা ভাষণ, এর পরিবর্তে গল্পরস নীতিকথা প্রচার করে তিনি মহাভারতকে বাঙালি পরিবারে নিত্য পাঠ্য করে তুলেছেন, ঠিক আছে। তার সঙ্গে আমরা কি দেখব,
বঙ্গীয় আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিফলন, যেখানে খাদ্যাভ্যাস ও রন্ধন শৈলী রয়েছে। ঠিক আছে, বাঙালি জীবনের যে একটা খুবই সুন্দর একটা দিক আমরা দেখব, বাঙালি সমাজের যে খাদ্যের যে রুচিকর যে ব্যবস্থাটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পাবো। রাজকীয় যে ভোজনের বর্ণনা, যেখানে কাশিরাম দাস খুব সুন্দরভাবে দিয়েছে। তারপরে পোশাক অলংকারের বর্ণনা আমরা পাবো। তার সঙ্গে উৎসব ও লৈকিক আচার অনুষ্ঠান যে রয়েছে, ভঙ্গি আচার অনুষ্ঠান, সেগুলোর বর্ণনা আমরা পাবো। যেমন বলছে যে মঙ্গল ঘট, উরুধ্বনি, লোকায়েত, এই সমস্ত শুভ অনুষ্ঠান কিন্তু হতো। তার সঙ্গে সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে অতিথি সেবা, সত্য পালন, গুরুজনদের সেবা, গুরুজনদের প্রতি ভক্তি, এগুলোর উদাহরণ কিন্তু আমরা পেয়ে যাব। তারপরে পরে কি বলছে, জ্ঞাতি দ্বন্দ্ব ও যৌথ পরিবার, মানে আমরা দেখতে পাচ্ছি মেন বিষয় বা মূল বিষয়টা অনেক জায়গায় কিন্তু এই বাঙালিয়ানা যে রয়েছে, বাঙালি সমাজটা যে রয়েছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু আর কি গড়ে তুলেছে, মানে যেটা আর কি বাঙালি পাঠক যারা পাঠ করবে তারা যাতে খুব সহজে সেটা হৃদয়ঙ্গম করতে পারে। ঠিক আছে, তাই বলছি যে বাঙালির পরিচিত সংসার চিত্র, যেখানে কৌরব পাণ্ডবের রাজনৈতিক দ্বন্দ্বকে কাশিরাম দাস তৎকালীন বাংলার যৌথ পরিবারের জ্ঞাতি শত্রুতার রূপে উপস্থাপন করেছে। বর্তমান সময়ে যদি আমরা দেখি, এই যে কৌরব পাণ্ডব, এই যে দুটা দিক, এরা কিন্তু একই পরিবারের সদস্য। যেমন এখন ভাই ভাই আমরা দেখি শত্রুতা হয়ে থাকে, ঠিক আছে, এইভাবে মানে শত্রুতা কি একটা মানে খারাপ দিক কিন্তু আমরা দেখতে পাই। তো তাই বলছে এই জিনিসগুলো কিন্তু আর কি ফুটিয়ে তুলেছে, যা এককালে যদি আমরা বলি, একদিক থেকে যদি আমরা বলি একদম বাস্তব দিকটা। ঠিক আছে, সম্পত্তি অধিকার নিয়ে ভাই ভাই কোন্দল, এই যে কথাটা এখনই বললাম, সম্পত্তি অধিকার নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ, হিংসা, তার পরিণতি প্রতিটি বাঙালি গৃহস্থের অভিজ্ঞতা অত্যন্ত নিকটবর্তী কিন্তু ছিল, মানে যেই কারণে আমরা দেখতে পেলাম এরকম পরিণতি কিন্তু হলো। ঠিক আছে, মহাভারতের মধ্যে। তারপরে দেখো কি বলছে, মূল মহাভারতের বরাম কাশিরাম দাসের মহাভারত, যেখানে মূল ভারত যে রয়েছে, মূল মহাভারত যে আছে, এই মহাভারতের উপাদানটাকে আমরা দেখব। বিষয়ের ক্ষেত্রে কি বলছে, প্রধান রস ব্যাসের যে রয়েছে, ব্যাসদেব আর কি মূল মহাভারত রচনা করেন, সেখান থেকে বীর রস ও ক্ষত্রিয় রসের যে সৌর্য বীজ, কাশিরাম দাসের অনুবাদে আমরা দেখবো করুণ রস, শান্ত, তার সঙ্গে প্রেমাশ্রী, ভক্তি রস কিন্তু প্রেরণ হয়েছে। মানে এই পার্থক্যটা কিন্তু আছে ব্যাসদেবের সঙ্গে, ব্যাসদেবের যে মহাভারত রয়েছে সেটার তুলনায়, যে আর কি কাশিরাম দাসের যে মহাভারত আছে অনুবাদ করেছেন তিনি, যেটা এই পার্থক্যগুলো কিন্তু দেখতে পারবো। তারপর দর্শন নীতির ক্ষেত্রে আমরা কি দেখবো, জটিল বৈদিক তত্ত্ব, রাজনীতি, ঠিক আছে, সহজ সরল লোকশিক্ষা, সামাজিক, তার সঙ্গে নীতিকথা, এগুলো কিন্তু রয়েছে। তারপরে চরিত্র চিত্রণে আমরা দেখবো মহাকাব্যিক, গম্ভীর ও দূরবর্তী যে রয়েছে, সেখানে কাশিরাম দাসের আর কি গ্রন্থে আমরা দেখবো বাঙালি গৃহস্থ পরিবারের আপনজন সদস্য, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে। মানে এই পার্থক্য কিন্তু আছে। আমরা দেখবো ব্যাসদেবের যে আর কি মহাভারত যদি আমরা পাঠ করি, সেখানে গম্ভীর একটা দূরবর্তী বিষয় কিন্তু রয়েছে, কিন্তু যদি কাশিরাম দাসের মহাভারত পাঠ করি খুবই আর কি পরিচিত, মানে আমাদের যে দিকটা রয়েছে, যে আমাদের গৃহস্থ সমাজের যে দিকটা বাঙালির, সেটা কিন্তু তুলে ধরেছে। ঠিক আছে, ঠিক আঞ্চলিক রূপ অনুযায়ী আমরা দেখবো সর্বভারতীয় পৌরাণিক প্রেক্ষাপট, আর এইদিকে আমরা আঞ্চলিক অনুযায়ী দেখবো বঙ্গীয় সমাজ যে রয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু লিখেছে। ঠিক আছে, তারপরে দেখো অনুবাদ সাহিত্যের বিকাশ কি বলছে। এর মধ্যে আমরা দেখবো সংস্কৃত উৎস, যেখানে মূল গ্রন্থের বিশালত্ব, দার্শনিক কঠোরতা গ্রহণ বর্জন করেছেন। ঠিক আছে, তারপরে পাঁচালী ও গায়ন সাধারণ মানুষের মাঝে সুর করে গায়কার যে লোক ঐতিহ্য রয়েছে সেটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে। তার সঙ্গে স্থায়ী প্রভাব, যেখানে ছাপাখানার যুগেও বাঙালির প্রিয়তম সাহিত্যকর্ম যে রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরেছে। ঠিক আছে, দেখো তো আজকে এই টপিক নিয়ে আলোচনা আমার এতটাই ছিল। তবে আলোচনাটা শেষ করার আগে তোমাদের জন্য আরেকটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে আমাদের যে নিজস্ব ডিস্ট্রিক্টাল পাবলিশার যে রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন সেমিস্টারে যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয়, এই যে ইনফরমেশনে কিন্তু শুরুতে বলেছিলাম, এখানেও দেওয়া আছে দুটি নাম্বার। দেখো, নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।